এখানে নদী দখল করে নিয়ে যায়, এখানে অবৈধভাবে বালু ভরাট চলে। ঠিক আছে, এটা 1 টাকা বেশি আছে, ঠিক আছে। এই সমস্যা মোকাবেলা করার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমার এখানে অনেক আপনার হাই কমিশনার, অ্যাম্বাসেডর, ফরেন গেস্ট অনেকে আসেন, তারা খুব অ্যাপ্রিশিয়েট করে আমাদের এই নগর ভবন, এই অফিসটাকে খুব ভালো লাগে তাদের। আজকে আপনি সময়, টেলিভিশনকে সময় দিয়েছেন, ফলে সেই সময়টা তো আমাদের কাটাতে হবে। আপনি কেমন চাইবেন সেই সময়টা কাটাতে? আমি তো চাই যে চলুন আমরা আমাদের ঢাকা দক্ষিণ, যেটা আমরা বলি যে আমাদের প্রাণের শহর, অনেক ইতিহাস, ভালোবাসা, আবেগ, স্নেহে জড়ানো একটা জায়গা। হাজারো সংকট রয়েছে, সেই সংকটে আমাদের এই আমরা ঢাকাবাসী যেভাবে জীবনটাকে উপভোগ করি, চা খেতে খেতে শত সমস্যা ভুলে হেসে উঠি। চলুন দেখে আসি কেমন আছে আমার ঢাকাবাসী। আমরা তো অবশ্যই পুরনো ঢাকার নানা জায়গা হয়তো ঘুরে ঘুরে দেখব, কিন্তু এই ভবনটি আপনার কেমন লাগে? আপনার বাবা ছিলেন এখানে দীর্ঘ একটা সময় এবং আপনিও আছেন, সেই অনুভূতিটা না আমার ব্যক্তিগতভাবে ভীষণ জানতে ইচ্ছে করে। আমার অ্যাম্বিশনটা ওরকমই ছিল যে আমি আমার বাবার মতো হতে হব। চাই। আমি হতে পেরেছি এখানে এসে। একদম কেউ মানে সকলেই হতে পারেন না, আপনি পেরেছেন। আমার বাবা যেখানে বসে এই শহরের মানুষের জন্য কাজ করে গেছেন, আমার সুযোগ হয়েছে। খুব একটা আমি নিজেকে খুব লাকি মনে করি। আমি খুবই লাকি মনে করি। আমার বাবা যেখান থেকে বসে মানুষের জন্য কাজ করেছেন, আমার সুযোগ হয়েছে ঠিক সেই ভবনে বসে, সেই রুমে বসে, সেই ঘরে, সেই চেয়ারে বসে আমি মানুষের জন্য কাজ করতে পারছি। আমি এখন যুবক, আমার প্রচুর এনার্জি, প্রচুর ইচ্ছে এবং প্রচুর কাজ করার ইনিশিয়েটিভ নেওয়ার মতো প্রচুর উদ্যম রয়েছে। সেই উদ্যমটুকু আমি আপনার ছড়িয়ে দিতে চাই। এখন আমার ওই নজরুল ইসলামের সেই গানটি, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, ঝঞ্ঝার মতো উদ্দাম, ঝর্ণার মতো চঞ্চল, বিধাতার মতো নির্ভয়, প্রকৃতির মতো সচ্ছল। আমরা সেভাবে, আমরা সেই চেতনায় আমরা আমাদের এই শহরটিকে কাজে লাগাতে চাই এবং এই মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই। সবার আসলে সেই সৌভাগ্য হয় না। আপনি একা একা কখনো হেঁটেছেন এই জায়গাটি দিয়ে? মানে সাথে তো এমনি প্রোটোকল থাকে। আমরা মানে আমি যখন একা হাঁটার সাথে প্রোটোকল না, লোকজন তো আপনার চলে আসে। একদম তাই। হ্যাঁ, লোকজন চলে আসে, ওটা মানে আমার মনে হয় আমি মনে হয় যে আজকে আপনার সাথে হাঁটছি, এর থেকে নিরিবিলি এখানে হাঁটা কখনোই হয়ে ওঠেনি। আজ একটু মেঘলা, আর হ্যাঁ, বৃষ্টিও পড়ছে খানিকটা। পাখি আছে এখানে অনেক, যেহেতু গাছপালা আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে অনেক পাখি, অনেক। হ্যাঁ, সন্ধ্যার দিকে তো ওরা খুব ফিরে যায়, কিচিরমিচির করে। তখন অনেক বেশি পাখি দেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ফিরে আসে বিভিন্ন জায়গা থেকে। কেন এখানে অনেক আসে, গাছ, মানে রাতে তারা এই গাছগুলোতে থাকে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পরিমাণে পাখি আছে, নানা রঙের পাখি। আপনি বলছিলেন তখন যে বাবার মতন হতে ইচ্ছে করে সব সন্তানের, কিন্তু এই যে রাজনীতির সাথে জড়িয়ে পড়া বা রাজনীতিতে আসা, সেটাও কি বাবার কাছে দেখেই, নাকি কোথাও ভিতরে কাজ করেছিল, মানে বা ছোট থেকে একটা কিছু ছিল? আমার নিজের মনের মধ্যেই সবসময় একটা ইচ্ছে ছিল। একটা ছোট্ট ঘটনা দিয়ে বলি যে আমাদের প্রায় 1987 আমাদের তখন আমরা যে বাসাটাতে, পুরনো ঢাকার যে বাসাটাতে থাকতাম, ওই ওয়ার্ডের কমিটি হবে, সবাই আমাদের বাসায় বসছে, ওয়ার্ডের কমিটি হবে। তো সেখানে সবাই আমাকে ধরে, তখন আমি স্টুডেন্ট, খুবই অল্প বয়স,
আমাকে ধরো ওই ওয়ার্ড কমিটির মধ্যে অ্যাডাপ্ট করে নিল, যে আচ্ছা। না ও আমাদের সাথে থাক। আমি ফার্স্ট তখন ইয়ার খুব বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হ্যাঁ লেস দ্যান দ্যাট, আচ্ছা, তারপর অ্যাবাউট এরকম হবে 87, মাত্র স্কুল থেকে বের হয়ে কলেজে। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ মাত্র স্কুল থেকে বের হয়ে কলেজে। তো সেখান থেকে শুরু, কিছুদিন কাজকর্ম করলাম, তারপর সেটা কন্টিনিউ হয়নি, ফিউ ইয়ার্সের পরে আর কন্টিনিউ হয়নি। আমি অ্যাক্টিভলি পলিটিক্সে আসলাম 1987-এ। আচ্ছা 1987, দেন 2001-এ আমাকে আমাদের মাননীয় নেত্রী ঢাকা আমাদের বর্তমানে যে 7 আসন, এখান থেকে আমাকে মনোনয়ন দেন সংসদ সদস্য নির্বাচন করবার জন্য। আমি নির্বাচন করি। আমি 2002 সালে কারাবরণ করি। হ্যাঁ বেশ কিছুদিন কারাগারে ছিলাম একেবারেই বিনা কারণে। আচ্ছা আচ্ছা 2004-এ যখন খুব সেই গ্রেনেড অ্যাটাক হলো, আমার বাবা খুব ইনজোর্ড হলেন, আমার একদম। নেত্রীকে সেভ করলেন, আমিও তখন সেখানে ছিলাম, আমিও সেখানে আহত হয়েছি, আমার শরীরে এখনো বেশ কিছু স্প্লিন্টার রয়েছে। তারপরও বিভিন্ন আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন, জামাত বিএনপি জোট বিরোধী আন্দোলনে আমি ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছি বলবো, রাখার চেষ্টা না, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। একদম। তো এভাবে চলতে চলতে পথ চলা, তারপর তো আজকে দিনে যেখানে আসার খুব স্বপ্ন ছিল আমার বাবার অনুপস্থিতিতে, বিশেষ করে আপনাদের সবার দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ ইচ্ছাতে আমি সেখানে এসেছি। আমার স্যাটিসফ্যাকশন হচ্ছে যে আমার বাবা যেখান থেকে বসে কাজ করছেন, ঠিক সেই জায়গা থেকে বসে আমি মানুষের জন্য কাজ করতে পারছি। একদম আমার বাবা সবসময় বলেছিলেন যে মানুষের কাজ করার চেয়ে বড়, উনি ঠিক এই শব্দটা ব্যবহার করেছিলেন, ইবাদত। মানুষের কাজ করা থেকে বড় আপনার ইবাদত আর অন্য খুব কম কিছুতেই থাকে। আসলে এই শহরের রোজা ঈদ এটা একটা উৎসব পার্বণ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ। সেটা পুরন ঢাকায় কিন্তু ভীষণ উৎসবের সাথে রাইট। রোজা রমজানের শুরু থেকেই কিন্তু পালন করা হ্যাঁ, হয়। হ্যাঁ, তো আমরা তো জানবোই অবশ্যই যে সেই সময়টা আপনার কেমন কাটতো, হ্যাঁ, কেমন হ্যাঁ, করে কাটতো ঈদের সময়গুলো। হ্যাঁ। ভীষণ আড়ম্বরে কিন্তু হ্যাঁ। পুরান ঢাকার ঈদ হয়, তাই না? মানে নতুন শহরের চাইতে পুরান ঢাকার ঈদের আমাদের তো আড়ম্বরটা অনেক ধরেন বেশি। এই শবে বরাতের মধ্যেই আমাদের এই পুরনো ঢাকার মধ্যে এটা কি আপনার সেলিব্রেশন তো অন্যরকম ভাবে হয়। আপনার সবাই নামাজ পড়তে যাচ্ছে, আপনার নামাজ শেষে শেষ রাতে দোয়া করছে, এর মধ্যে পটকা ফুটছে, আপনার কিছু ছেলে পেলে বিভিন্ন রকমের ভাবে আতশবাজি তো করেই। তো পাড়া মহল্লা থেকে সবাই কিন্তু রাস্তায় নেমে আসে, একদম সবাই রাস্তায় নেমে আসে, কেউ নামাজে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে গল্প করছে, একটা ভিন্ন রকমের পরিবেশ। তারপর যখন আপনার রমজান আসে, রমজানের চাঁদ যখন দেখে সবাই সবাই দল বেঁধে আপনার তারাবির নামাজ পড়তে যায়। সেখানে 1 মাস আপনার তারাবির নামাজ পড়া, আপনার রমজানের ইফতার, একটা ভিন্ন রকমের একটা আমেজ। একদম বাংলাদেশের যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য, সেটার মূল কেন্দ্র, একেবারে স্পন্দনের যে জায়গা, সেটা হচ্ছে পুরনো ঢাকা। পুরান ঢাকা। একেবারে স্পন্দনের জায়গা, সেখান থেকে স্পন্দনটুকু শুরু হয় আর এটা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। একদম তাই। এবং আমার মনে হয় যে কোথাও কি সেই জায়গাটি আসলে আমাদের আরেকটু তৈরি করার দরকার আছে, যে আমরা আসলে পুরন ঢাকার ঐতিহ্যটাকে আরেকটু ভালো আমার করে মনে হয় যে জানবো। পুরনো ঢাকাকে তুলে ধরবার সময় এসেছে। আমরা নতুনভাবে ঢাকা ট্যুরিজম, ঢাকার যে ইতিহাস, ঢাকার যে সেটা ঐতিহ্য, কিন্তু এই দিকটাতেই মানে দক্ষিণের দিকটাতেই আর কি বেশি, অন্য কোথাও এটাতে আসলে এখানে প্রায় নেই। 4 to 500 ইয়ার্স, প্রায় 400-500 বছর আগে এই বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছে আমাদের এই প্রিয় শহর। অনেক ইতিহাস কিছু। রয়েছে, আর এইদিকে তো অনেক সবকিছু, ঐতিহ্য। বড় কাটরা ছোট কাটরা, তারপর হোসেনি হ্যাঁ, দালান, হোসেনি দালান বলেন, বড় আহসান কাটরা, মঞ্জিল। ছোট কাটরা, আহসান মঞ্জিল, আপনার লালবাগের লালবাগের কেল্লা। কেল্লা।
আজকে ছুটির দিন, আমাদের একটু মানে নতুন কিছু অভিজ্ঞতা আপনাকে দিতে ইচ্ছে করছে। তো আমি নতুন হয়তো আপনার জন্য নয়, কিন্তু দেখা যাক, আসলে একটা ছোট্ট সারপ্রাইজ আছে আপনার জন্য। আমরা যাই গেলে বুঝবো। আমরা যখন আপনাদের পুরান ঢাকার দিকে আরো যেতে থাকবো, যেতে যেতে আমরা বুঝবো। তো আমরা যাই নাকি? একটা ছোট্ট সারপ্রাইজ আছে, দেখি আমরা সেটা কি। চলুন দেখি। এটা ছিল আপনার জন্য একটা ছোট্ট সারপ্রাইজ। হ্যাঁ, আমি খুব অভিভূত হয়েছি। আমি যেদিন প্রথম আপনার দায়িত্বভার গ্রহণ করি, সেদিন আমার নেতাকর্মীরাও আপনার এরকমভাবে আমাকে মানে ঘোড়া গাড়িতে নিয়ে আপনার এই নগর ভবন নিয়ে আসে, হাজার হাজার নেতাকর্মী একদম। পরিবেষ্টিত। সেটা আমার জন্য খুব সারপ্রাইজিং ছিল। আজকেও এটা একটা সারপ্রাইজ। আমাদের এই এই গাড়িটার একটা গল্প আছে, সেটা আপনার হ্যাঁ, জন্য সারপ্রাইজ। গাড়িটার বলুন গল্প তো। হচ্ছে, এই গাড়িটার বয়স হচ্ছে 123 বছর। 123। এটা আমরা যেটাতে Wow! উঠেছি। এবং অনেক। আরেকটা মজার বিষয় আছে, হ্যাঁ হ্যাঁ সেটা হলো যে সম্ভবত আপনার বোনের বিয়ের সময় হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা ব্যবহার হয়েছিল এবং আপনি উঠেছিলেন এই গাড়িটাতে। হ্যাঁ, আমার ছোট বোনের যখন বিয়ে ছিল তখন বর এসেছিল, তাকে আমি রিসিভ করার জন্য এরকম একটা গাড়ি আমরা নিয়ে গিয়েছিলাম তাকে রিসিভ করে নিয়ে আসার জন্য। সেটি এই গাড়িটা। ও। যিনি মালিক এই গাড়িটার, তিনি বলেছেন জ্যামের শহর ঢাকা শহর এবং জ্যামের একটা সংকট আমরা সারাক্ষণ আসলে অনুভব করতে থাকি রাস্তাতে। তো সেটি নিরসনের জন্য নিশ্চয়ই অনেক কিছু করবার কথা ভাবা হচ্ছে। যানজটটা তো একটা বড় সমস্যা, তবে আমাদের ঢাকা দক্ষিণ এলাকার যানজটটা তুলনামূলকভাবে আমি বলবো যে কম। আপনি দক্ষিণ এলাকা খুব কম এলাকা পাবেন যেখানে 20 মিনিট এট এ টাইম আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, এরকম জায়গা খুব কম। তবে আপনার মেট্রো রেল কাজ শুরু হতে যাচ্ছে, তো সেই কাজ চলাকালীন আমাদেরকে একটু ভোগান্তি পোহাতে হবে, সেটা নিয়ে আমি একটু চিন্তিত। অনেকেই বলেন তো, মানে ঢাকার বাইরে যখন কেউ যান তখন মিস হ্যাঁ। করেন এই ঢাকা শহরের যানজটটাও। হয়তো সেটি কোনো ভালো যানজট, বিষয় না। কোলাহল, হ্যাঁ। আপনার মুখরিত জীবন। আমি তো 7 দিন 10 দিন হলেই কোনো কাজেও যদি যাই, 7 দিন 10 দিন হলেই কখনই ফিরে আসবো, এরকম সবাই। ধরেন আমি এখন বললাম যে আপনার ধরেন ইউরোপের আপনার একটা ছিমছাম শহর, যে কোনো একটা ইউরোপের একটা ছিমছাম শহর, মানে কয়দিন ভাল লাগবে? 3 দিন 4 দিন, তারপর কিন্তু আর ভাল লাগবে না। হ্যাঁ, আপনাকে আবার এই শহরের কোলাহল, এই শহরের আপনার অ্যাক্টিভিটি, এই শহরের আড্ডা, এই শহরের জীবন আপনার আবার প্রাণের টানে আপনি কিন্তু এই শহরে আসবেন। দেখবেন যে হাজারো সমস্যা রয়েছে জীবনে, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আরও তো কত কি। কিন্তু দেখেন মানুষের দিকে তাকিয়ে ওই যে চায়ের তলায় চা খাচ্ছে, গল্প করছে, সে যে একটা আনন্দ। বাসায় যাবে, বাচ্চাদের সঙ্গে এনজয় করবে, মায়ের মুখটুকু দেখবে, বাবার ভালোবাসায় শিখতে হবে, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে, বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা দেবে। এই যে একটা স্পন্দন, এই যে একটা জীবন, এই জীবন আপনি অন্য কোনো শহরে পাবেন না। আমার কাছে এটি কিন্তু মনে হয়নি। আর এই জীবনটাকে আরো একটু সুন্দর করার জন্য আমাদের চেষ্টা। নিশ্চয়ই, এবং আমরা অবশ্যই তারপরে জানতে চাইবো যে একটা বছর গেল এবং বাকি বছরগুলো আসলে কেমন হবে, কি ভাবনা আছে, আমরা কোথাও পৌঁছতে চাই, কেমন করে দেখতে চাই বা আপনি দেখতে চান এই শহরটাকে, বা আমাদের কি আশা আকাঙ্ক্ষাতে, অবশ্যই আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই। অবশ্যই। কিন্তু আমরা চায়ের দোকানে চা খেতে চাই, হ্যাঁ হ্যাঁ তারপর আমরা একটু নদীর ধারে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব। আমরা আমাদের বুড়িগঙ্গা নদীর ধারে যাব, আমরা একটু চায়ের স্টলে যাব, দেখবো। আজ মেরে তোমারি রোজা এই কাঙ্গালকে ভুলে যেও না। তুমি খাজা নায়েবে রাসূল চিশতিয়া তরিকা ফুটাইলেন ফুল। কি খবর জানি, ভালো আছো?
হ্যাঁ হ্যাঁ আপনার পুরো শৈশবটা এখানে কেটেছে। হ্যাঁ আপনি চেনেন সবাইকে, সবাই তো আপনাকে হ্যাঁ চেনে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই বাসায়, এই পাড়া, এই মহল্লায়, এখানেই আমার শৈশব, এখানে আমার বেড়ে ওঠা। একদমই তাই না? মানে হ্যাঁ। আপনি আসেন এখানে? হ্যাঁ কেমন আমরা লাগে? আসি এখানে, আমাদের নেতা কর্মী, এলাকার মানুষজন। আচ্ছা। এখন ব্যস্ততা বেড়ে গেছে, আচ্ছা। তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করি। প্রচুর পরিমাণে। আমরা মানে এখানে কোনো মানুষকে জিজ্ঞেস করতে পারি যে আসলে হ্যাঁ, হ্যাঁ। এই শৈশব থেকে আপনাকে হ্যাঁ। বেড়ে উঠতে দেখেছে, তারপর হ্যাঁ। যখন আপনাকে আসলে নগরপিতা হিসেবে পাচ্ছে, হ্যাঁ 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 তখন হ্যাঁ। আসলে ওনাদের কেমন লাগে? আমরা আমাদের দেখি এখানে ছোট্ট একটা দোকান আছে, এই দোকানে চায়ের দোকান, আপনার আরেকটা হচ্ছে মনোহারির দোকান রয়েছে, বাহ। সেখান থেকে আমি চকলেট কিনতাম। তো ও আছে মনে হয়, ওর সাথে কথা বলে এই এই- এই একটু অনেকটা চেঞ্জ হয়েছে এখানে। নিশ্চয়ই এখানে বদলেছে এই হ্যাঁ অনেক অনেক কিছু বদলে গেছে। এই বাসাটা এখন তো একটু বিল্ডিং টিল্ডিং হয়েছে, এই বাসাটা এরকম ছিল না। এটা অনেক একটা পুরনো বাসা ছিল। এই বাসার সবার সঙ্গে আমাদের একটা এখানে সব মানুষ হ্যাঁ? জমা হ্যাঁ, হয়েছে আপনাকে গল্প দেখবার গুজব। জন্য। একেবারে অনেক মানুষ এসেছেন, হ্যাঁ। কিন্তু হয়তো আপনার আশা হয়, কিন্তু হ্যাঁ, তারপরেও হ্যাঁ। যখন আপনি আসেন একবার অন্তত আপনাকে দেখবার জন্য সকলে আসেন। যিনি ছিলেন এখানে এখানে আছেন। দোকানে, তিনি তার খাজা আমি তো কত এখান থেকে চকলেট নিতাম, এটা নিতাম না। কেমন আছেন আপনি? আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, চকলেট যে নিতেন, কখনো একটা দুটো চুরি করে নিয়ে যাননি? না, কখনো না। আপনি লক্ষ্মী ছিলেন, ভীষণ ভালো ছিলেন, বলছেন যে কখনো নেয়নি। মনে পড়ে কিছু? হ্যাঁ, কি মনে পড়ে কি ওনার? মনে পড়ে বলেন? আমার মনে করেন সকালে যখন স্কুলে যেত, তারপরে মনে করেন ওনার বড় চাচার সাথে সবাই যখন দোকানে যেত না, সব লাইন বেঁধে বাইরে আসতো, আইসা বসতো আমাদের সব প্রত্যেকের চকলেট, বিস্কিট, এই যে পানির বোতল দিত, আবার দিয়ে আবার দোকান চলে যেত বড় খাবার। কি অদ্ভুত সুন্দর না? এই আমাদের বাংলাদেশ আসলে, হ্যাঁ, এই সম্প্রীতি, হ্যাঁ, এই হ্যাঁ, ভালোবাসা, হ্যাঁ। সেই সৌহার্দ্য, এই সবার মমতা। সাথে, সবার সাথে একসাথে বেড়ে ওঠা, একসাথে শেয়ার করা। কাছে আসি, ভালো থাকবেন। এই বাসাটায় আমি কিন্তু অনেক আসতাম। এই বাসাটায় আমি অনেক আসতাম। এই বাসাটা ঠিক এরকম ছিল না, এখানে বেশ উঠান ছিল। হ্যাঁ, তো এখানে আমরা অনেক খেলা করতাম। ও মানে খোলা ছিল আর কি। ওর একটা বোন ছিল, আচ্ছা। আমরা একসাথে খেলা করতাম। ও বোনটা মারা গেছে এখন, আচ্ছা, তো ওর বড় ভাইও ছিল। এই বাসায় আমি অনেক খেলাধুলা করছি। এই আচ্ছা। বাসায়। আমার ভীষণ ভালো লাগছে আসলে আপনার সাথে ঠিক এই জায়গাটায় আসতে পেরে, আপনার শৈশবের জায়গাটায় একটু আসতে এখানে মানে বেশ সময়ের পরিবর্তনে বেশ কিছু চেঞ্জ হয়েছে এখানে। আর একটু- এখন যেরকম দেখা যাচ্ছে বাকরখানির এরকম দোকান না, দেখা এই যাচ্ছে? বাকরখানির দোকান। আমরা সকালে আপনার এই চা, বাকরখানি এই আমাদের কিন্তু সকালের নাস্তার অন্যতম একটা আইটেম, একদম। অন্যতম একটা আইটেম। আগে ওপেন থাকতো, ওখান থেকে বের করে করে গরম গরম রাখতো, তো আমরা সেখান থেকে নিয়ে যেতাম। সকালের বাকরখানি, চা দিয়ে খাওয়া, এখানে মিষ্টি দোকান ছিল, এখানে বুন্দিয়া, এগুলো সব আমাদের। একদম মানে হ্যাঁ। ঢাকার সাথে, পুরানো ও ঢাকার সাথে, ঢাকাবাসী জীবনের সাথে ওতপ্রোতভাবে হ্যাঁ, জড়িয়ে হ্যাঁ, আছে হ্যাঁ, অনেক, আসলে। অনেক, অনেক, একদমই অনেক। তাই। হ্যাঁ। বাহ। তা মানে এখানে আসলে- আমাদের মসজিদ কমিটির উনি এখন আছেন মাদ্রাসা থেকে। আমাদের এই মসজিদে আমি ছোটবেলায় নামাজ পড়তাম, জুম্মার নামাজ। জুম্মার নামাজ। এখন আমি এই মসজিদের কমিটির সঙ্গে আছি, আসা যাওয়া কম আমাদের হয়। মসজিদ এবং উনি মাদ্রাসা আছেন। কমিটির ভাইস প্রেসিডেন্ট। তো আচ্ছা, ছোটবেলা থেকে এই মসজিদে নামাজ পড়ে, চায়ের দোকান আমরা একটু, আপনি এখানে। কি চা খাবেন? Yes. বাহ। আমরা খেতে পারি যে কাপ চা দাও। চায়ের মধ্যে আমরা মগ নিয়ে আসতাম বাসা থেকে, মগের মধ্যে ঢেলে দিত, আমরা বাসায় যেতাম, বাসায় গিয়ে খেতাম। হ্যাঁ, হ্যাঁ, সেটার একটা ভীষণ আলাদা মজা আছে। ও আচ্ছা, মানে গরুর সন্ধ্যার সময় দুধের চা। সবাই বাসা সবাই একসাথে হয়ে আরেকটা দেবেন, চা তাহলে খাওয়া। গরমটা ধরতে পারবেন উনি। আপনি ওটার ভিতরে এটার আরেকটা ভেতরে দিবেন, আরেকটা double দিয়ে করে দেবেন, দেন। ডাবল ওনাকে double করে দেন। না না না, আমি আপনারটাই ডাবল করে দিতে বলছি। মানে এই জায়গায় আপনার চায়ের দোকানগুলো মানুষের নামের সঙ্গে জড়িয়ে জড়িয়ে আছে, মানে নাম হ্যাঁ। অনুযায়ী দোকানের হ্যাঁ, হ্যাঁ। নামকরণ হতে এখানে একটা হয়। মিষ্টির দোকান এখনো আছে, সেটা এখন আর ঢাকা মিষ্টি ঘর বলে, এখন কালের পরিবর্তনে এটা সাহার মিষ্টি দোকান বলে আমরা। এবং এই যে গলিটা, এটা মিষ্টি গলি নামে পরিচিত ছিল। এই যে আপনাকে একটু বাকর করে দেওয়া হ্যাঁ, হলো। হ্যাঁ। আর চমৎকার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শৈশবে বেশ কিছু সময় আমাদের এই ঠিক এখানে এবং আমাদের এই বাসায় এবং এই পাড়ায় 54 সনের দিকের বিষয়,
1954 থেকে 61, 62 খুব সম্ভবত এই টাইমটা মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু সময় এবং জাতির জনকের বেশ কিছু সময় এখানে কেটেছে। এই জাতির জনক জায়গাতেই এই কেটেছে। এই জায়গাতেই আমাদের এই বাসায় বাড়িতে। এই এলাকাতে ওনাদের ফুল ফ্যামিলি এখানে বাহ। ছিলেন। ওই সেই অগ্নিঝরা দিনগুলোতে এখান দিনগুলোতে, থেকে হ্যাঁ। ঢাকা শহরের মানুষকে সংগঠিত করেছিলেন ঠিক এই পাড়াতে। বাহ। এই পাড়াতে এই পাড়ার স্মৃতি অনেক স্মৃতি অনেক স্মৃতি। বা এই জায়গাতে অনেক অন্য হ্যাঁ, 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 রকম অনেক, একটা অনেক, তাৎপর্য আছে হ্যাঁ, আসলে। এবং আমাদের অনেক সিনিয়র লিডার এই এলাকাতে বসবাস করতেন থাকতেন। আমাদের আমির হোসেন আমু, আমাদের মতিয়া চৌধুরী আপা, আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমান, আচ্ছা। উনিও এলাকায় থাকতেন। আচ্ছা, উনি নাজিরা এলাকায় বাজার। থাকতেন। সিদ্দিক বাজার, নাজিরা বাজার নাজিরা এই বাজার, ওয়ার্ড, এই ওয়ার্ড। এই ওয়ার্ডটাতে থাকতেন। এটার মজা আমাদের আওয়ামী হচ্ছে লীগের রাজনীতির সঙ্গে এই ওয়ার্ডের অনেক গভীর একটা সম্পর্ক আছে, আচ্ছা। অনেক গভীর একটা সম্পর্ক। অনেক বড় বড় নেতা এই এলাকাতে থেকে গেছে। এগুলো আপনার কাছ থেকে আমাদের জানা হলো, মানে আমরা অনেক কিছু তো Try করে জানতাম দেখেন। না। মজা লাগছে। খাজা ও খাজা 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 আজ মেরে তো মারি রোজা এই কাঙ্গালকে ভুলে যেও না খাজা 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 এখানে এসে দেখে যান আমি প্রত্যেকদিন সকালে বাবার কাছ থেকে 1 টাকা নিতাম। 1 টাকা। 1 টাকাতে তখন লুচি আর হালুয়া। এই দোকানে এসে 1 টাকা লুচি এবং হালুয়া নিয়ে সেটা আমার সকালের নাস্তা ছিল। সকালে সকালটা একরকম, বিকেলটা একরকম, আর বিকেলে এই আমাদের পুরি দিয়ে নাস্তা হতো। খেয়ে দেখেন খুব টেস্ট, খুবই মজা। আর তেল একেবারে ফ্রেশ, প্রতিদিন নতুন তেল দিয়ে করা হয়। মামু, মামু, একটু একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন, ট্রাই করেন। হ্যাঁ হ্যাঁ, না একটু ট্রাই করেন। আপনি হ্যাঁ আপনি নিচে খান। মামু দেখাবো। খুদা হাফেজ। ও খাজা 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 আজ মেরে তো মারি রোজা এই কাঙ্গালকে ভুলে যেও না খাজা খাজা এই জায়গাটা ভীষণই অন্যরকম লাগছে, নানান রকম লঞ্চের, স্টিমারের শব্দে পুরো জায়গাটা আলাদা হয়ে আছে। এখান থেকে সব ছেড়ে বরিশালের দিকে বা আরো অন্যান্য দিকে যাই। আপনি যখন বলছিলেন যে হ্যাঁ। ব্যবসা বাণিজ্যের একটা বিশাল জায়গা আসলে এই পথে, এই নদীপথটা ব্যবহার করে বুড়িগঙ্গা, কিন্তু আমাদের তো দেখা যে বুড়িগঙ্গার আসলে নানান কিছু মানে নষ্ট হচ্ছে, পানি নষ্ট হচ্ছে, জায়গা দখল হচ্ছে, মানে এটা নিয়ে আপনার কোনো ভাবনা পরিকল্পনা আছে কি? এই বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে উঠেছে আমাদের এই প্রিয় শহর। আমি যখন স্কুলে পড়তাম তো তখন আমার এখনো মনে পড়ে আমরা নৌকা ভ্রমণে আসতাম, দল বেঁধে আমরা আমাদের ক্লাসের সব ছেলেমেয়েরা আসতাম, এখান থেকে অনেক দূর পর্যন্ত যেতাম। এখন আর সেটা সেই পারা যায় সময়ের না। বুড়িগঙ্গার আজকের এই বুড়িগঙ্গা খুব বেশি একটা দিন না, খুব লম্বা সময় হয়, 20-25 বছর এরকম একটা সময়। তো এত দ্রুত এত বেশি পরিবর্তন হয়ে গেছে, অবৈধ দখল, পলিউশন, নানা কিছুর মধ্য দিয়ে সেই বুড়িগঙ্গা আর নাই। তো তাকে আবার পুনরায় সেই তার পুরনো হারানো রূপে আমরা ফিরিয়ে আনতে চাই। সেখানে কিছু সমস্যা তো রয়েছে, যেমন আপনার এই নদীর পানি, আপনার সেটা একটা ডিপার্টমেন্টের, নদীর পাড়টা আরেকটা ডিপার্টমেন্টের, নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে যেটা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন। তো আমরা ইতিমধ্যে বিশ্ব ব্যাংকের সঙ্গে কথা বলেছি এবং আপনার সিরিজ অফ বৈঠক আমাদের হয়েছে। তারা আমাদেরকে ইতিমধ্যে সিঙ্গাপুরে নিয়ে গেছেন, অন্য অন্য দেশের
যে সমস্ত নদীগুলো সেগুলোকে কিভাবে তারা সুন্দরভাবে আবার হারানো রূপে ফিরিয়ে এনেছে সেগুলোর উপরে আমাদেরকে বেশ কিছু তথ্যপত্র দিয়েছে, আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছে এখানে রিলোকেশনগুলো কিভাবে হবে, সেগুলো আপনার কোঅর্ডিনেশনগুলো কিভাবে করা সম্ভব। মাস দুয়েক আগে আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটনে আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন। সেখানে আমি বলেছি যে বুড়িগঙ্গা আমার একটা প্রায়োরিটি প্রজেক্ট, যদি তোমরা আমাদেরকে হেল্প করো, সাপোর্ট করো, তাহলে আমি এটাকে করতে চাই। আমার অনেক অনেক ইচ্ছা আছে। পাইলট প্রজেক্ট হিসেবে আমি বাদামথলি থেকে আপনার এই সদরঘাট পর্যন্ত এই কাজটা এবছরের শেষ নাগাদ আমি শুরু করতে চাই। আচ্ছা। পাইলট এবং স্মল প্রজেক্ট, আপনি জানেন যে বুড়িগঙ্গা প্রজেক্টটা কিন্তু বেশ বড়, এখান থেকে সেই পাগলাঘাট থেকে নিয়ে শুরু করে কামরাঙ্গী চর হয়ে ওদিকে যেতে অনেক বড়, কিন্তু একদম মানে বসে আমি একটা থাকতে অংশ চাই না, জুড়েই রয়েছে। আমি বসে থাকতে চাই না, আমি শুরুটা করতে চাই। এটা হয়তো 10 বছর লাগতে পারে, 12 বছর লাগতে পারে, লম্বা সময়ের একটা বিষয় এখানে রয়েছে। তো আমি চাই যে এবছরের আপনার লাস্ট কোয়ার্টারে আমি পাইলট প্রজেক্ট হিসেবে কাজটা শুরু করতে চাই। কোঅর্ডিনেশনের কিছু সমস্যা রয়েছে, দেখা যাক, শুরুটা হোক। নিশ্চয়ই হ্যাঁ, কাজ শুরু হলে এরকম একটা জায়গায় আমরা ব্যাপারটা যাবো। এরকম অনেকটা যে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে, ব্যাপারটা ওরকমই। আমি শুরুটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করি একটা সময় আমরা সবাই মিলে এই বুড়িগঙ্গাকে আবার তার হারানো রূপে ফিরিয়ে আনবো। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হয়, প্রচুর মানে বেশ ভাইব্রেন্ট একটা এনার্জেটিক একটা এলাকা। আপনার টোটাল দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগ এবং অন্য অন্য জায়গায় আপনার পণ্য আনা নেওয়া, একদম। লোকজনের যাতায়াত এই বুড়িগঙ্গাকে ঘিরেই হয়ে থাকে। রিভার ট্রান্সপোর্ট একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখান থেকে আপনার আশুলিয়া পর্যন্ত আমরা যদি আপনার একটা ওয়াটার ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়েছিল, সেটা একদম তাই, fail করে গেছে। নদীপথটাও যদি আমরা আসলে হ্যাঁ। সচল রাখতে পারি। সেটাই। তো আমি ইনিশিয়ালি যেটা শুরু করতে যাচ্ছি এই আপনার থার্ড কোয়ার্টার, হোপফুলি থার্ড কোয়ার্টার অফ দিস ইয়ার, সেপ্টেম্বর অক্টোবর এরকম বাহ। সময়ের মধ্যে ইনশাল্লাহ শুরু করব। ভেরি স্মল প্রজেক্ট, বাট শুরুটা আমি করছি ইনশাল্লাহ। আমি এই শহরের মানুষের দোয়া ভালোবাসা চাই, এই শহরের লক্ষ কোটি মানুষের প্রাণের একটা আশা এই বুড়িগঙ্গা আবার জেগে উঠবে। এটা মানে এই যে দেখলেই গা শিরশিরে করে উঠবে। একদম, But কিন্তু এই still, দখল হ্যাঁ, আমি তো হ্যাঁ। জানি না যে আসলে এই দখল হ্যাঁ, কিভাবে, হ্যাঁ। মানে এই দখলদারিত্ব ছাড়ানো সম্ভব কিভাবে আসলে। ইনশাল্লাহ, ভীষণ ইনশাল্লাহ। কঠিন কাজ। যতই কঠিন হোক বসে থাকবো না আমরা, নিশ্চয়ই। আমরা শুরু করতে চাই। আমাদের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে মানে 60 সাল নাগাদ আসলে বন্যায় প্লাবিত হয়ে যাবে পুরো। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এরকম সাধারণত সায়েন্টিস্টদের একটা অ্যাজাম্পশন আছে, পারসেপশন আছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যদি কয়েক ফুট আপনার পানির স্তর যদি উপরের দিকে ওঠে তাহলে এই সমস্ত আপনার এই বেল্টে যে কিছু ল্যান্ড আছে সেটা তলিয়ে যেতে পারে এবং ইভেন বাংলাদেশ ইফেক্টেড হতে পারে। তো সেই জন্য তো আপনার আমাদের যে আপনার ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, আমরা আওয়ার সিটি আওয়ার ক্লাইমেট একটা আমাদের C40 40টা শহর নিয়ে একটা সংগঠন রয়েছে, আওয়ার সিটি আওয়ার ক্লাইমেট নিয়ে আমরা লাস্ট ইয়ার আমাদের কনফারেন্স হয়েছে যে কিভাবে আমরা সেটাকে আবার মোকাবেলা করতে পারি। আপনার জলবায়ুকে আপনার ধরে রাখবার জন্যে আরও আপনার বসবাস উপযোগী শহর কিভাবে গড়ে তোলা যায়, আরও বেশি গ্রিন কিভাবে করা যায়। আপনারা জানেন যে ইতিমধ্যে আমি ঘোষণা করেছি যারা বাড়ির ছাদে, বাগানে, বারান্দায়, আঙিনায় গাছ লাগাবে, বাগান করবে, তাদের জন্য আমি 10% হোল্ডিং ট্যাক্স কিন্তু রিবেটের ডিক্লারেশন বাহ, দিয়েছি। বাহ। তো যাতে আমরা সবাই গাছ লাগাতে পারি, বাগান লাগাতে পারি, অক্সিজেন ঢাকা বেশি কিন্তু আসবে। ছিল তাই না একসময়, হ্যাঁ, সারাটি ঢাকা একসময় উদ্যান ছিল, but মানে এখন তো সবুজে জানেন যে ছিল, আপনার সেই জায়গাটা সেই- এমন ভাবে সেই নষ্ট হয়ে pollution যাচ্ছে। এখন তো আর নাই। নাই। তো আমরা আমাদের চেষ্টার কমতি নেই, নানাভাবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, বিভিন্নভাবে আমাদের উদ্যোগ রয়েছে। আমরা বসে নাই, আমরা আমাদের জনগণের সাহায্য চাই, সহযোগিতা চাই, সবচেয়ে বড় কথা তাদের সম্পৃক্ততা চাই, তাদের অংশগ্রহণটা আমি আশা করি। আর এই জায়গাগুলো যদি মানে পরিষ্কার, আমি সেই শব্দটা বললাম পরিষ্কার, মানে তাহলে কত ক্লিয়ার একটা ভিউ হবে। আর এই যেখানে সেখানে এটা হয়তো আপনি সকলে দেখতে দাঁড়াবে পাচ্ছেন না। যে কেমন একটা অবস্থা। তো এটা এখান থেকে নিয়ে আপনার বেশ লম্বা পর্যন্ত জায়গা। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনার রিলোকেশন অ্যান্ড আপনার কোঅর্ডিনেশন। এটা সবচেয়ে বড় একটা আমাদের চ্যালেঞ্জ আমাদের হবে। তো দেখা যাক, শুরুটা করতে যাই, আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই। শুরুটা আমি ইনশাল্লাহ করতে চাচ্ছি এবং করতে যাচ্ছি। আমাদের সামনেটায় রয়েছে বুড়িগঙ্গা আর একদম পেছনটায় রয়েছে আহসান মঞ্জিল।
তো এই যে পুরনো সকল ঐতিহ্যগুলো আমরা আসলে সবকিছু তো রক্ষা করতে পারছি বলে মনে হয় না, কিন্তু একটু একটু করে হয়তো করাও হচ্ছে, শুরু করা হয়েছে, হচ্ছে, কিন্তু হ্যাঁ। পুরনো ঢাকা আরো অনেক কিছু আছে। এবং পুরনো বাড়িগুলো আমি জানি না যে অনেকেই তো সেখানে নতুন বাড়ি করতে চাইছেন, হ্যাঁ। কিন্তু হয় না যে একটা শহর পুরনো শহর হ্যাঁ। হিসেবে যদি ওটা আসলে রক্ষা করা যেত এই তাহলে কাজটি কি- সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে শুরু করেছে। আচ্ছা। তাদের কিছু সমস্যাও রয়েছে আমাদের কাছে অনেক সময় তারা বলেছে, আমরাও চেষ্টা করেছি যে যৌথভাবে এই সংরক্ষণের বিষয়টি কি আমরা এনশিওর করার জন্য। একটা বড় বিষয় হচ্ছে যে এখানে প্রপার্টি ভ্যালুস কিন্তু খুব হাই, এখানে একটা কমার্শিয়াল একটা ভ্যালুস রয়েছে, তো সহজে মানুষজন সেটাকে সংরক্ষণ করা কিংবা সেই কমার্শিয়াল ভ্যালুজের যে আপনার ইউটিলাইজেশন, তারা কিন্তু সেইভাবে আপনার উৎসাহী হয়ে ওঠে না যে সেই পুরনো বাড়িটাকে সেভাবে সংরক্ষণ করবে। তার থেকে বেশি তাদের একটা উৎসাহ থাকে যে তারা একটা নতুন মার্কেট কিছু করবে, করে market করবে। তারা সেখান থেকে ইনকাম জেনারেট করবে। তো সেজন্য সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, রাজুক এবং আমাদের সিটি কর্পোরেশনের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। আমরা কিছু ওয়ে আউট ফাইন্ড করার চেষ্টা করছি যে কিভাবে তাদেরকে কম্পেনসেট করা যায় এবং এই জিনিসগুলোকে রক্ষা করা যায়। মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি আমাকে একটা কনসেপ্ট বলেছেন, আমার ভালো লেগেছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ তাদেরকে অন্যভাবে কিভাবে এটাকে ট্রিট করে সংরক্ষণ করা যায়। আশা করি আমরা সেই কাজটি করতে পারবো। এই আহসান মঞ্জিল প্রচুর লোকজন আসে, একসময় ঢাকার নওয়াবরা এখানে বসবাস করতেন, এবং তো সবকিছু মিলে দেখা যাক আগামী দিনে আমাদের বড় একটা চ্যালেঞ্জ এই বুড়িগঙ্গাকে আবার নতুনভাবে গড়ে তোলা এবং এর পাড়ে যে সমস্ত ঐতিহ্য রয়েছে সেগুলোকে সংরক্ষণের মধ্য দিয়ে একটা নতুন কিছু করা যায় কিনা সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। আপনি এখানে এই মানে এই জায়গাটিতে এসেছেন একা একা কখনো? হ্যাঁ, অনেকদিন অনেক অনেকদিন, সেই অনেক যখন স্টুডেন্ট ছিলেন? কলেজ কলেজ। লাইফে ওই সময়টাতে হুম হুম। মাঝে মাঝে বিকেলে আসতাম, সাথে এক একজন বন্ধু থাকতো একা একা এখানে। এসেছেন? একা খুব কম, কম। তবে একেবারে যে আসা হয়নি তা না। তা না। এসে এখানে হ্যাঁ, বসছেন? এখানে বসে বেশ লম্বা সময়, অনেক লম্বা সময় বসে বসে, খুব চমৎকার একটা জায়গা। আপনি বুঝতেই পারবেন না যে এরকম একটা কোলাহলের শহরের মধ্যে এরকম একটা প্লেস রয়েছে, এটা বোঝাই যাবে না। অনেক চমৎকার একটা জায়গা। একদম মানে আপনি বাড়ি থেকে একদম কাছে? 3 to 5 minutes একদমই তাই, হেঁটেই চলে আসা যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। গল্প করতে 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 চলে আসতাম, এখানে বসে সময় কাটাতাম, আবার হাঁটতে হাঁটতে বাসায় ফিরে যেতাম। খুব কাছে। কত কিছু তাই না, এই কার্জন হল, পুকুর পাড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই এলাকায় কত কিছু তাই না? অনেক হাইকোর্ট। অনেক হাইকোর্ট রয়েছে, আমাদের ন্যাশনাল মিউজিয়াম, আপনার বাংলা একাডেমি, একদম তাই, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, কত কিছু। সেক্রেটারিয়েট, কি নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ একদম, ক্যাপিটাল, হ্যাঁ, সবকিছু অল্প সবকিছু একটু এখানে। জায়গার হ্যাঁ, অল্প মধ্যেই একটু জায়গার মধ্যে সবকিছু। সবকিছু, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সমস্ত কিছু। একদম রাজনীতির মূল কেন্দ্রবিন্দু, মূল কেন্দ্র। মূল কেন্দ্রবিন্দু। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এখানের অ্যাক্টিভিটিস, মতিঝিলের সেই অর্থনৈতিক লেনদেনের একেবারে প্রাণ কেন্দ্র। রাজনীতির কথা যদি বলেন, গুলিস্তান এলাকা কিংবা শাহবাগের চত্বর, রাজনীতির একেবারে সূচনা। আমি একটা একদমই অন্য প্রসঙ্গে কথা বলি, এই জায়গাটাই আমাকে অনেক কিছু ভাবাচ্ছে, সে হ্যাঁ, কারণে সারাক্ষণ অনেক, যেমন আসলে ভীষণ ভালোবাসা আছে মানুষের আপনার জন্য। এই আমরা তো দেখলামই নাজিরা বাজার গিয়ে যে কি ভালোবাসে মানুষ আপনাকে, তার সাথে সাথে এটাও কিন্তু আছে তাই না, যে প্রচুর দায়ভার, অনেক কিছু। হ্যাঁ। কেন শহরে পানি মানে জলাবদ্ধতা থাকে, পানি সরে না, কি কারণে আসলে রাস্তা খোঁড়াখুড়ি, নানান রকম অভিযোগ হ্যাঁ, থাকে হ্যাঁ, সারাক্ষণ। হ্যাঁ, এই যে ভার, এই যে মানে এটাকে নিতে কখনো কখনো খুব অসুবিধা হয়, ভালো লাগে না এমন লাগে? আমি কিন্তু এটা ফিল করিনি, ট্রুলি আমি কখনো ফিল করিনি। কোত্থেকে যে একটা সাহস আসে আমি ঠিক জানি না, যে মানে কোত্থেকে আসে, নাথিং। আমার কাছে মনে হয় এটা
কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে, বাহ, এটা হয়ে যাবে। এবং আমার মনে হয় যে সাহসের জায়গাটুকু এই যে শহরের মানুষ যে স্নেহ ভালোবাসা দেয় সেই জায়গাটুকু আমাকে উৎসাহিত করে তোলে, শক্তিটা দেয় আর কি। শক্তিটা আসে। আমরা আর কি এই আমার সমাধানটা আসলে করতে প্রিয় পারবো আদৌ? প্রধানমন্ত্রী মাননীয় নেত্রী, তার ভরসা, তার আশীর্বাদ, তার সাহসটা আমাকে যে তিনি সাহস ভীষণ যোগান সাহসী আসলে। এবং আমাকে যেভাবে উনি অনুপ্রাণিত করেন, যেভাবে উৎসাহ দেন, আর এই শহরের মানুষ সত্যিকারভাবে, মানে আমি একটা দিনের জন্য ফিল করিনি যে ইজ ভেরি ডিফিকাল্ট, ইজ ভেরি চ্যালেঞ্জিং। আমি ট্রুলি বলছি যে আমি ফিল করিনি এটা। যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে, ওয়াটার লগিং রয়েছে, ট্রাফিক কনজেশনটা আমার সাউথ এলাকাতে কম্পারেটিভলি কম, স্টিল আমাকে কিছু কাজ করতে হবে। ওয়াটার লগিংটা রয়েছে শান্তিনগর এলাকাতে, কাঁঠাল বাগান এলাকাতে। আমি বলেছি 50% এই বছরের মধ্যে আমি ডাউন করে নিয়ে আসবো, নেক্সট ইয়ার আমি এটাকে জিরোতে নিয়ে আসবো, ওয়াটার লগিং প্রবলেমটা। এই প্রসঙ্গে আমার একটি প্রশ্ন মনে হচ্ছে, প্রশ্ন বা আমার হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম সকালবেলা, তো যারা রাস্তা ঝাড়ু দেন সকালে আমি খেয়াল করলাম যে যারা ঝাড়ু দিচ্ছেন তারা ময়লাগুলো নিয়ে, আবর্জনাগুলো নিয়ে রাখছেন হচ্ছে মুখে এমন একটা জায়গাতে, নর্দমা বলি, ড্রেনেজ বলি, যেখানেই হোক তেমন একটি জায়গাতে। ফলে যখন বৃষ্টি আসে তখন কিন্তু এগুলো ধুয়ে ড্রেনেজগুলো বন্ধ হয়ে যায়। তাহলে আমার হঠাৎ মনে হলো যে আমার আপনার সাথে দেখা হলে আমি আপনাকে বলবো যে ওদের থেকে ট্রেনিং দেওয়া দরকার আছে। এরকম বিষয়টা মাঝে মাঝে হয়ে থাকে। কিছু ক্লিনার আছে যারা এই কাজটা করে থাকে। অনেক সময় ঝাড়ু দিয়ে আপনার ময়লাগুলো এক জায়গায় একজন করে যায়, নেক্সট ফেজে যে পিছনে আছে সে এসে সেটাকে আবার উঠিয়ে নিয়ে যায়। সে যদি অন টাইমে সেটাকে না নিয়ে আসে সেটা কিন্তু আবার ছড়িয়ে যায়। তো এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা যে নাই তা না, আপনি একেবারে কারেক্ট করেছেন। আমরা ট্রাই করছি এই স্লোলি আস্তে আস্তে এই প্রবলেমগুলোকে, আর সেই সাথে সাথে অ্যাওয়ারনেসটা খুব ইম্পর্টেন্ট। মানুষকে আপনার জাগিয়ে তোলা, মানুষকে অভ্যাস করে তোলা। আমরা দেখবেন যে আপনার প্রায় 5700 ওয়েস্ট বিন আমরা সেট আপ করেছি। কিছু 1%-এর মতো কমপ্লেইন আছে, সেটা আমরা ঠিক করতে পারবো। হয়তো প্রথম দিকে আমরা এটা পারছি না, কিন্তু আস্তে আস্তে আমাদের অভ্যস্ততায় পরিণত হবে। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। অন টাইম আপনার ময়লা আবর্জনাগুলোকে ফেলা। ফলের মৌসুমে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে লিচুগুলো আসে, যে পাতা টাতা সহ আসে। তো লিচু যারা বিক্রি করে আপনার ছোট্ট ছোট্ট আপনার ইসের মধ্যে করে ওদের পসরা সাজিয়ে বসে, লিচু বিক্রি করার পর আপনার সমস্ত পাতাগুলো তারা জাস্ট ফেলে চলে যায়। তো এগুলো আবার আপনার ড্রেনগুলোকে বন্ধ করে। তো মাল্টিপল প্রবলেম রয়েছে। প্রবলেম সলভ করার জন্য আমরা আছি, উই আর ট্রাইং। একটা সময় আসবে যখন এটা, হ্যাঁ, আমাদেরকে সচেতন হতে হবে। সেজন্য আমরা সচেতনতামূলক কর্মসূচি অনেকগুলো নিয়েছি ইতিমধ্যে। ইট ইজ অনগোয়িং একটা প্রসেস, ইটস এ কন্টিনিউ প্রসেস। জানেন, সকালে আপনি ঘর আপনার ঘুম থেকে উঠে ঘরটার আপনারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে রাখেন, তো সেটা একটা কন্টিনিউ, এভরিডে ইউ হ্যাভ টু ডু। আপনাকে প্রত্যেকদিন করতে হবে এটা। শহরটা তো এরকমই, আমাদের ঘর, আমাদের তো প্রত্যেকদিনই করতে হবে এটা। ওয়েস্ট বিনটা দেওয়ার পর ফেসবুকে কিংবা অন্য অন্য আপনার যে সমস্ত সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেখানে নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা, এবং আলোচনার মধ্যে মূল বিষয়টা আমি দেখেছি যে একজন আরেকজনকে কিন্তু আপনার অনুপ্রাণিত করছে, এটা করো না, এটা করা যাবে না, এটা আমাদেরই দোষ, আমাদেরকে এরকম করা উচিত, এটা হওয়া উচিত। এই যে আপনার আত্মশুদ্ধি, আত্মসমালোচনার যে শুরু, সেটা তো একটা সময় ছিল না, সেটা তো শুরুটা হয়েছে। একটা সময় আসবে যখন আমরা সত্যিকার একটা পরিচ্ছন্ন শহর আমরা দেখব। এসে কি আপনার মন আসলে ভালো হলো না খারাপ হলো? আমার জীবনের সবচাইতে কাছের মানুষটা ছিলেন আমার বাবা। তার হাত ধরে বড় হয়েছি, রাজনীতিতে এসেছি, আজকে আমি যা, তার অনেক অবদান। অনেক ভালোবাসতেন আমার সঙ্গে, খুব খুব মানে ক্লোজ ফ্রেন্ডের মতো আমরা ছিলাম, খুব ক্লোজ ফ্রেন্ডের মতো ছিলাম। এই ফ্লাইওভারটি মাননীয় প্রধানমন্ত্রী তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে স্মরণীয় করে রাখবার জন্য তার নামে নামকরণ করেছে। এটি সবচেয়ে বড় ফ্লাইওভার, এটা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্লাইওভার, মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। এবং আপনি জানেন যে এই এলাকাটা খুব যানজট ছিল, খুব যানজট প্রবণ। এই এলাকাটা ক্রস করতে প্রায় 2 ঘন্টা সময় লাগতো, এখন 2 মিনিটের মধ্যে মানুষ যাতায়াত করতে পারছে। আর আমি অবশ্যই জানতে চাইবো যে আসলে আপনি নিজেকে কোথায় দেখেন আরো অনেকটা সময় পরে, 10, 15, 20 জানি না, মানে হতে পারে যে সেটাকে এক ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারি আমরা, কোথায় দেখেন?
এটা এই শহরের মানুষ যারা আমাকে ভালোবেসে আদর করে স্নেহ করে বড় করেছে, আজকে এখানে নিয়ে এসেছে, এটা তাদের উপর ছেড়ে দিলাম। আর নিশ্চয়ই আরো 5 বছর পর আমরা এই শহরটাকে একদম অন্যরকম দেখবো আশা করছি। এখানে তো দৃশ্যমান পরিবর্তন অবশ্যই দেখবে, অবশ্যই হবে। অবশ্যই, এতে বাহ। কোনো ভুল নাই ইনশাআল্লাহ। বাহ বাহ, শুনতে ভালো লাগছে এবং আমরা আশা করছি এবং আমরা শুরুটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, পরিবর্তনের হাওয়া বইছে। বইছে, এটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এবং আমরা We are ready, we are ready. আমরা বাকিটাও দেখতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস কি আমরা ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কিন্তু আমাকে বলেছিলেন একটা গান শোনাবেন। আমি তো গান গাইতে পারি না, আমরা একটু 2 লাইন হলো গান গুনগুন শুনবো, করতে পারি, গান গুনগুন তো করেই শুনবো, শুনতে গাইতে পারি। শুনতে আমি একদম আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দেবো। চলুন হাঁটতে হাঁটতে গুনগুন করি, গান তো গাইতে পারবো না, হাঁটতে হাঁটতে গুনগুন বাহ, করি। ঠিক আছে, আমরা অনুষ্ঠান শেষ করছি কিন্তু আমরা গান শুনতে শুনতে শেষ করছি, তাই তো? গুনগুন করতে করতে শুরু করছি। তুমি